আরেকটা নতুন সফর শুরু হতে যাচ্ছে। পাশের দেশ ভুটানে আমরা যাচ্ছি। এই দেশটি আমাদের বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, স্বাধীনতার স্বীকৃতি, নতুন দেশ হিসেবে স্বীকৃতি। আর তাছাড়া সুখী মানুষের দেশ বলা হয় ভুটানকে। প্রচুর পরিমাণে অক্সিজেন পাবো, যেখানে কার্বন নেগেটিভ দেশ। তো মনে হয় একটা প্রকৃতির সুন্দর শান্ত একটা রূপ আমরা দেখতে পাবো ভুটানে। তো ভুটানের প্রকৃতি দেখতেই মূলত যাওয়া। আমরা শুরু করছি আমাদের যাত্রা। এখন আছি আমরা এয়ারপোর্টে, আমাদের ইমিগ্রেশন সব শেষ করে লাউঞ্জে বসে আছি। আমরা আছি দ্রুক এয়ারে। এটা খুব বড় এয়ারক্রাফট না, এবং বাংলাদেশ থেকে ভুটানে যাওয়ার সরাসরি একমাত্র এয়ার হলো রয়্যাল দ্রুক এয়ার। এই এয়ারে করেই যায়, সপ্তাহে 2 দিন এটার ফ্লাইট। এটা হলো রবিবার এবং বুধবার। আমরা আজ 8ই এপ্রিল, আমরা বুধবারে যাচ্ছি, আমরা ফিরবো রবিবারে, অর্থাৎ 12ই এপ্রিল। 1 ঘন্টার একটা ফ্লাইট। আর ভুটানের সময় আর বাংলাদেশের সময় এক, অর্থাৎ এখন আমাদের 10:30 বাজে, তো ভুটানেও 10:30। আর ভুটানের যে কারেন্সি সেটা হলো গুলট্রাম, কিন্তু ভুটানের কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি এক রেটে, এবং ওখানে যেমন রুপিও চলে তেমন গুলট্রামও চলে, একইভাবে চলে। ঢাকা পার হয়ে যাচ্ছি, রুরাল বিনো দ্রুক এয়ার। দ্রুক এয়ারে আমাদের নাস্তা হিসেবে দিয়েছে স্যান্ডউইচ, জুস, কেক, পিনাট এবং চা বা কফি, যে যেটা নেয়। সংক্ষিপ্ত এই যাত্রা, কারণ বলছে 45 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে পারো বিমানবন্দরে পৌঁছতে। আকাশপথে সবচেয়ে ভালো লাগে আকাশটা দেখতে। মাটি থেকে যখন ওপরে আকাশ দেখি, আর প্লেনের এই জানালা দিয়ে যখন নিচের আকাশটাও দেখতে পাই, তখন এত ভালো লাগে। আর মেঘের এত সুন্দর খেলা, যতবার যাই ততবার মুগ্ধ হই। আসলে প্রকৃতি কখনো আমাদের একঘেয়ে করে ফেলে না, সবসময় কিছু না কিছু বৈচিত্র্য আমাদের মাতিয়ে রাখে। আমরা ভুটানের পারো এয়ারপোর্টে একেবারেই কাছাকাছি। কি সুন্দর পাহাড়, মানে ভ্যালির পাশে ওই দেখা যায় পাহাড়ের চূড়ায় সাদা সাদা বরফ, খুব সুন্দর। ছোট ছোট মানে বাড়ি দেখা যাচ্ছে, এখানে বাড়িগুলো একই রকম। হ্যাঁ, ধাপে ধাপে জমি। এত ভালো লাগছে। এয়ারপোর্টটা কিন্তু বেশ রিস্কি। পৌঁছে গেলাম থান্ডার ড্রাগনের দেশ ভুটান। এটা পারো এয়ারপোর্ট, একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট এটা ভুটানের। আমরা ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছি। ডেকোরেশনটা মোটামুটি ভালো, ওপরেও একটু কারুকার্য আছে। ইমিগ্রেশন আরো ছোট। এই হচ্ছে একটা বেল্ট, আর ওই পাশে আর একটা বেল্ট আছে। এটা হচ্ছে গুলট্রাম 8,000 8,000। ছোট্ট সুন্দর ছিমছাম একটা এয়ারপোর্ট, পারো আন্তর্জাতিক বিমানবন্দর। তো এয়ারপোর্টটি ছোট, কিন্তু বেশ এমন সজ্জা করে রেখেছে, সাজসজ্জায় খুব সুন্দর। উপরেও যেমন ডিজাইন আছে, আর এখানে তাদের যে রাজা, বর্তমান রাজা, তাদের ছবি। আর এখানে এটিএম বুথ আছে, যেখান থেকে আমি টাকা তুললাম, মানে গুলট্রাম তুললাম। এখানে রুপির মতো, রুপি আর হচ্ছে গুলট্রাম সমান। তো এখান থেকে আমরা 8,000 গুলট্রাম তুললাম। এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জও আছে, যারা ডলার ভাঙাতে চায় তারা এখান থেকে নিতে পারে। কিন্তু একটা জিনিস এখানে, সেটা হলো আমাদের ইমিগ্রেশন, আমরা 4 নাইটে থাকবো, এজন্য আমাদের $60 নিয়েছে। কিন্তু ওরা একদম ডলারগুলো কোনো রকম একটু মার্ক করা বা একটু পুরনো সেগুলো নিচ্ছে না। তো একেবারে ফ্রেশ যে ডলারগুলো সেটা নিচ্ছে। অনেকে একটু বিপদেও পড়েছে এই জন্য। আমাদের 4 নাইটের জন্য প্রতি নাইটে $15 করে দিতে হচ্ছে ভুটান সরকারকে, এদের যে সাস্টেনেবল ফি। আমরা ভুটান এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি
বাসে করে আমাদের টুরিস্ট বাস। আর প্রথমে যাব আমরা লাঞ্চ করতে, তারপরে যাব থিম্পুতে। So the dress I'm wearing, you might have known about this one as well. National dress, yeah. It's called as Go. Male. And then for female, we say Kira. And this dress, we have been preserving, we have been honoring this dress for more than almost now 500 years. It was introduced by the person called এটা মুরগি বলছে হালাল, মানে প্রসেসটা হয়তো, কিন্তু জানি না। এটা পনির দিয়ে একটা তরকারি, আর এটা সবজি আর ডাল। এখানে আছে তরমুজ আর এই তো সালাদ। ভুটানের মাটিতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই একটা সাদা রঙের ওরা উত্তরীয়র মতো দিল, এটা সবাইকে মানে ওরা ওয়েলকাম করে এটা দিয়ে। খাবারটা মোটামুটি ভালো ছিল, ঝাল লবণ মোটামুটি ভালো, তো আমাদের অসুবিধা হয়নি। আর এখানে মনে হচ্ছে এবারে আমরা কিন্তু প্যাকেজে এসেছি। প্যাকেজে সাধারণত আমরা ঘোরাফেরা করি না, কিন্তু ভুটানের অনেক দিকে যেই কনজারভেটিভ ব্যাপার আছে এই জন্য প্যাকেজে এসেছি। অনেক মানুষ, 25 জনের মতো মানুষ। this one is international as well as domestic. So the Paro International Airport, you just landed here this morning. So it's considered as one of the toughest, dangerous airport in the world. Wow, make that এখানে পাঁচু নদী এই যে বয়ে যাচ্ছে কি সুন্দর শব্দ করে, এটা হলো পাঁচু নদী। আর এটা হলো শেকলদেয়া ব্রিজ। তো এই শেকলের ব্রিজটা করেছিলেন এখানে একজন সাধক এবং স্থপতি, এটা বেশ বিখ্যাত। তবে এই ব্রিজটা এখন বন্ধ আছে, এখন তার পরিবর্তে এই ব্রিজটা দিয়ে সবাই চলাচল করে, দেখতে আসে। তো পাঁচু নদীর ওপরে এইখানে একটা ব্রিজ, আর এই হলো একটা টেম্পল। তো এই টেম্পলে ঢুকতে হলে 300 গুলট্রাম দিতে হয়। আর এমনিতে যদি ব্রিজে হাঁটাহাঁটি করতে চায় বা এই ভিউটা কেউ নিতে চায় তাহলে কোনো মানে টাকা দিতে হয় না। তো এখানে খুব সুন্দর একটা জায়গা, এবং মনস্ট্রিতে ওটাও খুব সুন্দর জায়গা। তবে আমরা আজকে আর যাবো না, আমরা এই ব্রিজটা একটু পার হয়ে দেখে শুনে চলে যাব। এই হলো পাঁচু নদী, আর এই ওপরে হলো একটা টেম্পল আছে। তো এর সামনে আমরা দাঁড়িয়ে আছি, দৃশ্যটা বেশ ভালো, আর নদীর যে স্রোত, যে শব্দ, সেটি অনেক সুন্দর। এই হলো ক্লক টাওয়ার। আকাশটা অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা দেখাচ্ছে, 13 ডিগ্রি, কিন্তু এত ঠান্ডা লাগছে না আমার, অনেকটা সিকিমের মতো। থিম্পুর ক্লক টাওয়ারের কাছে যে মার্কেটটা আছে, তো আমরা এখনো হোটেলে চেক ইন করিনি, এখানে আমাদের নামিয়ে দিল একটু শপিং যারা করবে। আমরা এসে পৌঁছেছি থিম্পুতে। থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী শহর, আর এখানে
ট্রাফিকের খুব মজার একটা ব্যাপার আছে। ট্রাফিকের কোনো লাইট নেই। এখানে ট্রাফিকরা নেচে, নেচে দিক নির্দেশনা দেন এবং আপনি যদি জেব্রা ক্রসিং এ দাঁড়ান তাহলে আপনি যেন রাজা। কারণ আপনি দাঁড়াবেন, সব গাড়ি থেমে যাবে। দোকানপাট, সুভেনির শপ আছে। মনে হচ্ছে সিকিমে আছি অনেকটা। হুম। এর আবহাওয়া এজন্যই তোমাকে সবকিছু। বলছিলাম সিকিম, কাশ্মীরে গেছি আমার ভুটান যাওয়ার দরকার নাই। না, তাও একটা নতুন দেশ। রাতের খাবার আমাদের দিয়েছে রাইস, এখানে রুটি, এখানে আছে সবজি, এটা মনে হয় মাছ। এখানে অল্প সবজি, মাছ, হ্যাঁ, সবজি, এটা সালাদ, সালাদ দেখতে সুন্দর লাগছে। আর আর ওখানে ফ্রুটস আছে, তরমুজ, আমার প্রিয় তরমুজ। এই হলো খাবার। রুটি নিয়েছি, ডাল নিয়েছি, মাছ আছে একটা, এটা। আর এই তো সবজিটা সবাই চেনে, কিন্তু এই যে একটু গ্রেভিটা আছে সাদা সাদা, এটার নাম এমাদাতসি। এমাদাতসি হলো এখানকার ভুটানিজ একটা সিগনেচার ফুড। এটা মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে করা হয়। তো তারিক খাচ্ছে, সে বলছে যে এটা বেশ ভালো। এমাদাতসির টেস্ট কেমন? ভুটানের খাবার সম্পর্কে এটা ধারণাটা আজকের এই 2 বেলার খাবারে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। খাবার নিয়ে আমার কোনো অভিযোগ নেই এখনো পর্যন্ত, সো ফার সো গুড। এখন এমাদাতসি কেমন হয় এটা খেয়ে আমাকে দেখতে হবে। নরফেলিং এই হোটেলে আমাদেরকে রেখেছে থিম্পুতে। থিম্পু শহর থেকে একটু দূরে। এখানে সুন্দর ডেকোরেশন আছে। এই হলো রিসিপশন, ওয়েটিং স্পেস, আর এটা হলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা খেলাম। উপরে ওঠার এই সিঁড়িগুলো দিয়ে চলে যেতে হয় রুমে। লিফট নেই, কিন্তু ওরাই লাগেজ সব ঘরে রেখে আসছে, যার জন্য কোনো অসুবিধা নেই। আমরা উঠেছি 201-এ দোতলায়।